এরকম এক ঝুড়ি টাটকা মিষ্টি পাকা আম দেখে আর থাকতে পারলাম না। দোকান থেকে কেনার সময় ঠিক করে ফেললাম কিছু একটা বানাতে হবে। বানিয়ে ফেললাম আম ও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দুর্দান্ত স্বাদের কেক। এর আগে আরো বেশ কয়েকটি পাকা আমের রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, সকলকে দেখার অনুরোধ রইল। নমস্কার, অঞ্জনাস কুকারিতে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি ম্যাঙ্গো কেক। চলুন দেখে নিই রেসিপিটি। এই কেকটি আমি ময়দা ও সুজি দিয়ে বানাবো, তাই প্রথমে হাফ বাটি সুজি নিয়ে নিলাম, নর্মাল প্যাকেটের সুজি। কিন্তু এই সুজি পাউডার বানিয়ে তবেই কেকে ব্যবহার করতে হবে, তাই হাফ বাটি সুজি গুঁড়ো করে পাউডার বানিয়ে নিলাম। এই কেকটি শুধু সুজি বা শুধু ময়দা দিয়েও বানানো যায়, কিন্তু আমি এই দুটো উপকরণই ব্যবহার করেছি, তাতে কেকের স্বাদ ও টেক্সচার ভালো হয়। নর্মাল সুজি ডাইরেক্টলি ব্যবহার না করে এরকম মিহি করে গুঁড়ো করে দিলে কেকের স্বাদ অনেক ভালো হয়, নয়তো কেক খাওয়ার সময় গোটা সুজির টেস্ট বোঝা যায়, তাই গুঁড়ো করে ব্যবহার করাই ভালো। এবার ফ্রেশ পাকা মিষ্টি আম নিয়ে নিলাম। যে কোনো ধরনের পাকা আম দিয়েই এই কেকটা বানানো যায়, তবে মিষ্টি সুন্দর রঙের হলে কেকের কালার ও স্বাদ ভালো আসে। সেক্ষেত্রে আলাদা করে ফুড কালার ব্যবহার করতে হয় না, তাই চেষ্টা করবেন কেক বানাতে এরকম ধরনের আম নিতে। এবার আমের ছোট ছোট টুকরো মিক্সিং জারের মধ্যে নিয়ে পিউরি বানিয়ে নিলাম। লক্ষ্য রাখতে হবে কোনো চাঙ্ক যেন না থাকে, খুব ভালোভাবে যেন পেস্ট হয়ে যায়, নয়তো ময়দা ও সুজির সঙ্গে মেশানোর সময় মিশ্রণটি স্মুথ হবে না, তাই বিষয়টি খেয়াল করবেন। আমি এই কেকটি বানাতে 1 কাপ ম্যাঙ্গো পিউরি ব্যবহার করেছি। যেহেতু আমার আমের সাইজটি বড় ছিল, তাই একটা আমেই হয়ে গেছে, কিন্তু আমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে 1.5 খানা আম ব্যবহার করতে হবে। ওভারঅল 1 কাপ ম্যাঙ্গো পিউরি অবশ্যই প্রয়োজন। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনাদের গুঁড়ো চিনি না থাকে তাহলে এই সময় আমের সঙ্গে প্রয়োজন মতো চিনি দিয়ে দেবেন। অবশ্যই মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবেন, কারণ আমের নিজস্ব মিষ্টতা অনেকটাই থাকে। আমার যেহেতু গুঁড়ো চিনি আছে তাই এখানে দিলাম না। এবার মেশানোর পর্ব, তাই একটা বড় মিক্সিং বোল নিয়ে তার মধ্যে প্রথমে 1 কাপ ম্যাঙ্গো পিউরি নিয়ে নিলাম, আর তার সঙ্গে ধীরে ধীরে পরবর্তী জিনিসগুলো মেশাতে লাগলাম। এর মধ্যে 1/3 কাপ বাটার দিয়ে দিলাম। আমি এখানে বাটার দিয়ে করছি, আপনারা চাইলে ঘি বা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে বাটার বা ঘি দিয়ে করলে কেকের স্বাদ অনেকটাই ভালো হয়। বাটার ও ম্যাঙ্গো পিউরি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব স্মুথ করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম ম্যাঙ্গো চাঙ্ক যেন না থাকে, তাহলে কিন্তু কেক একদম ভালো হবে না। এই বাটার ও আমের মিশ্রণে এবার শুকনো উপকরণগুলো আমি মেশাবো। উপকরণগুলো ডাইরেক্টলি মেশানো যায়, কিন্তু স্ট্রেনারের সাহায্যে চেলে দিলে কেকটা অনেক বেশি ফ্লাফি হয়, বেকিং খুব ভালোভাবে হয়, তাই চেষ্টা করবেন উপকরণগুলো চেলে দিতে। এজন্য আমি মিক্সিং বোলের ওপর একটা স্ট্রেনার বসিয়ে একে একে শুকনো উপকরণগুলো দিলাম। প্রথমে 1 কাপ ময়দা, তারপর হাফ কাপ গুঁড়ো সুজি, সামান্য লবণ। লবণ অবশ্যই দেবেন, কারণ মিষ্টি আইটেমে লবণ নুন চিনির ব্যালেন্সটা ঠিক রাখে। এরপর 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার হাফ কাপ গুঁড়ো চিনি নিলাম, তবে পুরোটা একসঙ্গে দিয়ে দেব না, প্রয়োজন মতো দেব, তাই ধীরে ধীরে মেশাতে লাগলাম। সবকিছু খুব ভালোভাবে চেলে নিলাম। এই চেলে নেওয়ার ফলে এয়ার ইনকর্পোরেট হবে মিক্সচারের মধ্যে, তার ফলে কেকটা নরম তুলতুলে ও স্পঞ্জি হবে। এবার সবকিছু ধীরে ধীরে মেশাতে লাগলাম। এই মেশানোর কাজটা স্লোলি করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, কারণ লিকুইড আইটেমের সঙ্গে ড্রাই আইটেমগুলো ভালোভাবে সময় নিয়ে মেশাতে হবে, কোনো লাম্পস যেন না থাকে, তাই সময় নিয়ে ধীরে ধীরে মেশাতে হবে। মেশাতে মেশাতে যদি দেখা যায় মিক্সচারটা একটু টাইট হচ্ছে, তাহলে একটু নর্মাল টেম্পারেচারে রাখা দুধ মেশাতে হবে। আমিও তাই করছি। আসলে ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না, একটা রানিং কনসিস্টেন্সিতে হবে, তাই দুধটা হাতের কাছে রাখতে হবে আর প্রয়োজনে কাজে লাগাতে হবে। এই সময় আমি মিষ্টিটা চেক করে নিলাম, একটু কম মনে হচ্ছে, তাই আরও 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এই ব্যাটারে যেহেতু সুজি আছে, তাই কিছুটা সময় রেস্টে রাখতে হবে, কারণ সুজি ফুলে ব্যাটার আরও কিছুটা ঘন হয়ে যাবে, তাই তখন আবারও কিছুটা দুধ মিশিয়ে লিকুইড করতে হবে।
তাই সবকিছু ভালোভাবে মেশানোর পর আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখলাম। এবার কেক মোল্ডটা রেডি করে নেব। তাই কেক টিন নিয়ে তার মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি বাটার পেপার সেট করছি। যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে সেক্ষেত্রে কেক টিনের ভেতর তেল ব্রাশ করে হালকা করে ময়দা ছিটিয়ে দিলেই কেক টিন রেডি। তাতে কেক কোনোভাবেই টিনের গায়ে স্টিক হয়ে যাবে না, সহজেই ডিমোল্ড করা যাবে। আমার যেহেতু বাটার পেপার আছে তাই ওটা দিয়েও ওর উপরে সামান্য বাটার ব্রাশ করে দিলাম, এতে কেকটা ডিমোল্ড করতে সুবিধে হবে। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, ফিরে এলাম কেক ব্যাটার নিয়ে। দেখুন সুজি ফুলে ব্যাটার একটু ঘন হয়ে গেছে, তাই আরো কিছুটা দুধের প্রয়োজন। আর আমি কিছুটা দুধ মিশিয়েও দিলাম। আর এর মাঝখানে আমি মিষ্টিটা একটু চেক করে নিয়েছিলাম, একটু কম মনে হচ্ছিল, তাই আরো 4 চা চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী হবে। পাকা আমের মিষ্টতা কতটা তার উপর ডিপেন্ড করে চিনির গুঁড়ো মেশাবেন। এখানে আমার সর্বমোট হাফ কাপের একটু বেশি চিনির গুঁড়ো লাগলো। আবারও সবকিছু ভালোভাবে মেশাতে লাগলাম। আর দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট রানিং কনসিস্টেন্সিতে এসেছে। ব্যাটারের ঘনত্ব ঠিক এরকমই হতে হবে। ব্যাটার যদি বেশি ঘন থাকে তাহলে কেক শক্ত হয়ে যাবে, আর খুব পাতলা হলে বেক করতে অসুবিধে হবে। তাই ব্যাটারের ঘনত্ব ঠিক এরকমই রাখতে হবে। এবার কেকের স্বাদ বাড়ানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস মেশাবো। সেজন্য কুচনো কাজু বাদাম, আমন্ড, পেস্তা ও চেরি একসঙ্গে কুচিয়ে নিয়ে সবকিছু ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম। এতে কেকের স্বাদ অনেক বেশি বেড়ে যায়, সেজন্য আমি এই ড্রাই ফ্রুটসগুলো মেশালাম। ড্রাই ফ্রুটসের পরিমাণ কিছু বললাম না, নিজেদের পছন্দ মতো মেশাবেন। এছাড়াও আমি 1 চামচ মতো টুটি ফ্রুটি নিয়ে নিয়েছিলাম, আর সমস্ত কুচনো ড্রাই ফ্রুটসের মধ্যে সামান্য ময়দা ছড়িয়ে দিয়েছিলাম, যাতে ব্যাটারের সঙ্গে মেশানোর পর সমস্ত ফ্রুটসগুলো কেকের তলার দিকে না চলে যায়। অনেক সময় ব্যাটার একটু পাতলা হয়ে গেলে এই ড্রাই ফ্রুটসগুলো যখন মেশানোর পর কেক মোল্ডে ঢালা হয়, তারপরে ট্যাপ করার সময় ড্রাই ফ্রুটসগুলো মোল্ডের তলার দিকে চলে যায়, সেক্ষেত্রে কেকটা খেতে ভালো হয় না। এবার সবশেষে মিক্সিং কাজটা কমপ্লিট করব দুটো জিনিস মিশিয়ে, 1 চা চামচ বেকিং পাউডার ও হাফ চা চামচ বেকিং সোডা। আর বেকিং পাউডার ও বেকিং সোডাকে অ্যাক্টিভেট করতে সামান্য ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম। বেকিং ইনগ্রেডিয়েন্টস দুটো মেশানোর পর আর সময় নষ্ট করা যাবে না, খুব দ্রুতই কেক বেকিংয়ে দিতে হবে। তাই খুব তাড়াতাড়ি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কেক টিনের মধ্যে ব্যাটার ঢেলে দিলাম। বেকিং পাউডার ও বেকিং সোডার ইউটিলিটি পেতে গেলে মেশানোর পর বাকি কাজ খুব দ্রুততার সঙ্গে করতে হবে। এই কেক ব্যাটারে আমি আলাদা করে কোনো ফুড কালার মেশাইনি, আপনারা চাইলে দিতে পারেন। পাকা আমের রং যদি ভালো হয় তাহলে আর কালারের প্রয়োজন হয় না। এবার কেক টিনটা ধরে একটু ট্যাপ করে নিলাম, এতে ব্যাটারের মধ্যে থাকা এয়ার বাবলসের আকারে বাইরে বেরিয়ে আসবে, তাতে বেকিং ভালো হবে আর কেকের উপরের সারফেস প্লেন হবে। এবার কেকের উপরের অংশটি একটু ডেকোরেট করে নেব, তাই স্প্যাচুলা দিয়ে ব্যাটারের উপরে একটু প্লেন করে দিলাম আর কিছু ড্রাই ফ্রুটস ও চেরি দিয়ে সাজিয়ে দিলাম। এই কেকটি আমি মাইক্রোওয়েভ ওভেনে বেক করব। গ্যাস ওভেনে কেক বেকিং প্রসিডিওর আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি, যেটা আমার চ্যানেলে ও পেজে আপলোড করা আছে, যদি প্রয়োজন হয় দেখে নেবেন প্লিজ। এবার মাইক্রোওয়েভ ওভেনে কেক বেকিং প্রসিডিওরটা একটু বলে দিই, আসলে এই অংশটা আমি রেকর্ড করিনি। মাইক্রোওয়েভ ওভেনে কেক বেকিং এর জন্য কনভেকশন মোডে গিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিলাম। এরপর সেই প্রিহিটেড ওভেনে কেক টিনটা দিয়ে 45 মিনিটস টাইম সেট করে দিলাম। 45 মিনিটস বাদে কেক টিনটা মাইক্রোওয়েভ ওভেন থেকে বের করে নিলাম আর টুথপিক দিয়ে চেক করে নিলাম। দেখলাম কাঠিটা একদম পরিষ্কার, তার মানে কেক খুব ভালোভাবে বেক হয়েছে। যদি টুথপিকে ব্যাটার সামান্য লেগে থাকে তাহলে আরও 5 থেকে 10 মিনিট বেক করতে হবে। এরপর কেকটা আমি 5-6 ঘন্টার জন্য বাইরে রেখে দিয়েছিলাম, তারপর ডিমোল্ড করে নিলাম। এই বেকিং টাইমটা সব ওভেনে সেম হয় না, ওভেন টু ওভেন ভ্যারি করে, আপনারা নিজেদের ওভেন অনুযায়ী টাইম সেট করে নেবেন। কেক টিন থেকে কেকটা বের করার পর দেখুন উল্টো দিকে কি সুন্দর বেক হয়েছে, কালারটাও খুব ভালো এসেছে আর খুব সহজেই বেকিং পেপারটা খুলে গেল। তবে এই ডিমোল্ড করার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, বেকিং এর পর কেকটা যদি 5-6 ঘন্টা বা ওভারনাইট বাইরে হালকা কোনো ঢাকনা দিয়ে রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, যেটা আমি করেছি।
কারণ কেক সম্পূর্ণ ঠান্ডা হতে বেশ কিছুটা সময় নেয়। বন্ধুরা, আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।